শোকের ছায়া কাটেনি, বাড়ির অবস্থা থমথমে। সকাল এখন 8টা। তের শূন্য রুমে বসে আছে জিমিন। পাশে কেউ নেই। শরীরটা বিছানার সাথে হেলান দিয়ে চুপ করে আছে। চোখ দুটো ভরে ভরে নীরব অশ্রু ঝরছে। ছোট মা নেই, বাড়িটা খালি হয়ে গেল। যতবার চোখের সামনে ওই সহজ সরল মুখটা ভাসে, বুকটা টুকরে কেঁদে ওঠে। নিজেকে খুব কষ্ট করে কান্না থেকে সামলায়, মনকে মিথ্যে কথা বোঝায়। অনাগত সন্তানের জন্য নিজেকে শক্ত করে। পেটটা ফুলে উঠেছে ওর। আগের মতো অনেক কিছুই করতে পারে না সে। হাঁটাচলা করতে গেলেও সতর্ক হওয়া লাগে। খোলা দরজার কাছ দিয়ে হেঁটে যাচ্ছিল সুবিন। হঠাৎ ঘরের ভিতরের চোখ পড়তেই হাঁটা থামিয়ে ফেলল। দরজার কাছে ঠকঠক করে অনুমতি চাইল সুবিন। ভাবি, আসবো? দরজার দিকে ধ্যান যেতেই হ্যাঁ জানালো জিমিন। হাতের উল্টো পিঠটা দিয়ে চোখ মুছে শান্ত হলো। অনুমতি পেয়ে ঘরে ঢুকে বিছানায় বসলো সুবিন। আক্ষেপের সুরে সশব্দে নিঃশ্বাস ছেড়ে বলল, একা একা কাঁদতেছো, এটা কি ঠিক? এই সময় প্রেশার নিলে কেমন সমস্যায় পড়বে জানো না? নিজের চিন্তা না করলেও আমার ভাতিজার চিন্তাটা মাথায় রাখো। আপাতত প্রেশার নিও না। খাইছো কিছু? জিমিন চোখ বন্ধ করে নাক ফুলালো। গরম 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে ঝরলো। হালকা ঠুকলে বলল, প্রেশার নিতে চাই না ভাইয়া, কিন্তু ছোট মা তো তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারিনি। আমার বাচ্চাটাকেও দেখে যেতে পারলো না। এই দুঃখ কিভাবে বোঝায়, কিভাবে নিজেকে ঠান্ডা করি? সুবিন পকেট থেকে একটা টিস্যু বের করলো। এরপর জিমিনের দিকে এগিয়ে দিয়ে বলল, ঠান্ডা করা লাগবে, এছাড়া কোনো উপায় নেই। তুমি এভাবে হাউমাউ করে কাঁদলে আমার ভাতিজার প্রবলেম হইব। টিস্যুটা ধরো। নাস্তা কিছু খাইছো? সুবিনের হাত থেকে টিস্যুটা নিল জিমিন। চোখ দুটো মুছে মাথাটা না ভঙ্গিতে নাড়ালো। নাক টেনে আস্তে করে বলল, গলা দিয়ে কিছুই নামে না, খাবার কিভাবে খাবো? আপনি খাবারের জন্য জোরাজোরি করবেন না ভাইয়া, আমি সময় হলে খেয়ে নেব। তের তের কোনো খবর পেয়েছেন? কাল তো অনেকবার কল দিলাম, কেউ ধরলো না। প্রসঙ্গ বদল করলো সুবিন। জিমিনের কথায় সায় দিয়ে স্বাভাবিক করে বলল, না না, ওরা ঠিকঠাক মতো পৌঁছেছে রাতে। কথা শেষ হওয়ার আগে রুমে ঢুকলো সুগা। সুবিনকে ইচ্ছে করে থামিয়ে দিয়ে জিমিনের উদ্দেশ্যে বলল, তোমাকে রোজ ডাকছে, কি জানি কিছু দরকার আছে। ওখানে একটু যাও, গিয়ে দেখো কিসের জন্য ডাকছে। জিমিন সম্মতি জানিয়ে বিছানা থেকে নামলো। পা টিপে টিপে সাবধানতা অবলম্বন করে ঘর থেকে বেরোলো। সুগা ওর যাওয়াটা শেষ পর্যন্ত সচক্ষে দেখে সুবিনের কাছে ছুটে এলো। অনেকটা অস্থিরভাবে কণ্ঠ খাটো করে বলল, তোর কি মাথা খারাপ? কি করতে যাচ্ছিলিস? খবরদার কাউকে বলবি না। এখন যদি না আসতাম তুই বলদের মতো জিমিনকে সবটা বলে দিতিস। ভাগ্যিস দরজার বাইরে দিয়ে যাচ্ছিলাম, চাকুক যে বারবার শাঁসিয়ে দিল, তোর কানে ঢোকেনি। রাম বলদের মতো কথা ফাঁস করতে গিয়েছিলিস। সুবিন নিজের ভুলটা বুঝতে পেরে জিভ কামড়ালো। ডান কান ধরে অপরাধের ভঙ্গিতে বলল, সরি ভাই সরি, বলার সময় খেয়াল ছিল না। বিশ্বাস কর, চাকুকের কথা একেবারে ভুলে গিয়েছিলাম। আমার তো টেনশন হইতেছে সুগা ভাই, কাল রাতে ডেঞ্জারাস কিছু হতে পারতো। কালকে আবার ওয়েদারটাও ভালো ছিল না। তোর কি মনে হয়? সুবিনের কথাকে মান্য করলো সুগা। বিছানায় বসে ফ্লোরের দিকে তাকালো সে। কিছুক্ষণ চুপচাপ শঙ্কিত গলায় বলল, কালকে বড় ধরনের বিপদ হতে পারতো, কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না কে কাজটা করলো। চাঙ্কুক যেখানে হুট করে যাওয়া স্থির করলো, সেখানে অপ্রত্যাশিত অ্যাটাক মানা যাচ্ছে না। ও যে কিভাবে সিচুয়েশনটার সাথে ডিল করেছে ভাবতে আমার ভয় হয়। একবার চিন্তা করে দেখ, তে অসুস্থ ছিল, তার মধ্যে সম্পূর্ণ ভার ও একাই নিয়েছে। মিনহো ড্রাইভে ছিল। আমার জানা মতে চাঙ্কুক অস্ত্র নেয়নি, ও দাফনের সময়ও অস্ত্র নিয়ে যায়নি। ও শূন্য হাতে গিয়েছিল, শূন্য হাতে গাড়িতে উঠলো। এই অবস্থায় পিস্তল ছাড়া কিভাবে কন্ট্রোল করলো? কথা তাও না, কথা হলো অ্যাটাকটা কেন আর কোন পক্ষ করেছে। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনল সুবিন। মনে মনে উত্তরের ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে নিল। নিরসঙ্ক গলায় শান্তভাবে বলল, পক্ষ তো একটাই, সবকিছু ব্যাখ্যা দিতে পারবো না। আঙ্কেলের একটা,
স্টেপের লাইগা সব শেষ, সব কিছু বরবাদ। আফসোস লাগতাছে, যদি আঙ্কেল বাইচে থাকতো অন্তত জাঙ্কুকের কপালে এত দুঃখ আসতো না। কথাগুলো শুনে বামে তাকালো সুগা। সুবিনের কথায় যুক্তি আছে, সে ভুল বলেনি। গভীর এক বুক দম নিয়ে ধাতস্থ গলায় বলল, সুবিন, সব ডকুমেন্ট কোথায় আছে? এ ব্যাপারে তুই কিছু জানিস? মাথা নাড়ল সুবিন, পরিষ্কার জানিয়ে দিল জানে না। সুগা এবার হাঁপিতে সুরে নিঃশ্বাস ছেড়ে স্থির চোখে বলল, ডকুমেন্ট জাঙ্কুকের কাছে আছে, না হলে এটা হতো না। কেন যে হোক স্যার চোখ বন্ধ করে হেল্প করছে এটাও বুঝতে পারছি না। সমস্যা হলো জেহব ভাই মুখ খুলে না, কারণটা জিজ্ঞেস করলে জীবনেও বলবে না। রেসিডেন্সিয়াল এরিয়া, শান্ত নিবিড় ঝিমঝাম জায়গা, কোনো লোকাল যানবাহন চলে না। দূর দূরান্ত পর্যন্ত কোলাহল নেই। চারিদিকে সবুজ প্রকৃতি, পায়ের নিচে পাকা রাস্তা, পরিষ্কার করা পরিবেশ। ঘুম থেকে উঠলেই মিষ্টি সুঘ্রাণ নাকে আসে। নাম না জানা বহু ফুল একত্রিত হয়ে মিষ্টি সুবাস ছড়ায়। সকালে ঠান্ডা বাতাস, মিষ্টি রোদ্দুর মন প্রফুল্ল করে তোলে। একটা সতেজ ভাবাপন্ন অবস্থা দেহ মনে ছড়িয়ে যায়। বুক ভর্তি নিঃশ্বাস টানলে নির্মল অক্সিজেন পাওয়া যায়। কম্বলের নিচে নড়েচড়ে উঠলতে নিদ্রার ভাবটা কেটে যেতেই মুখ থেকে কম্বলটা সরালো। পুরো মুখের উপর এলোমেলো চুলগুলো সেঁটে আছে। মাথাটা ডানে বামে নাড়াতেই কয়েকটা চুল সরে গেল। মুখ হাঁ করে হাই তুলতেই ডান দিকে হাত বাড়ালো। জায়গাটা শূন্য, কেউ নেই। ঘুম জড়ানো চোখে রুমের চারিদিকটা তাকালো। ছিমছাম সুন্দর গোছানো রুমে উনি নেই এখনো। জ্বরটা ছাড়ার পর মাথাটা কেমন জানি করছে, শরীরটাও বুঝি দুর্বল। কম্বল সরিয়ে উঠতে যাবে তখনই নিজের দিকে খেয়াল হলো, তে পুরোপুরি হকচকে গেল। কম্বলটা বুকের কাছে দুই হাতে মুঠো করে ধরলো। শাড়ি কোথায়? জাঙ্কুকের শার্ট তার গায়ে। রাতের ঘটনা স্মরণ করলো তে। খুব জ্বরে ছিল সে, মাথায় জল দিচ্ছিল। এরপর আর কিছুই মনে পড়ছে না। শাড়িটা ভিজে যাওয়ার কারণে জাঙ্কুক খুলে দিয়েছিল। রাতের স্মৃতিগুলো মনে করার জন্য চোখ বন্ধ করলো তে। কিভাবে বাহু ধরে আগলে রেখে আদর করেছিল জাঙ্কুক, কিভাবে আশঙ্কা মুহূর্তে। ঠিক তখনই কানে ভেসে এলো সুপরিচিত সুর, ম্যাডাম উঠে গেছেন? চোখ খুলে বামে তাকালো তে। কফি হাতে রুমে ঢুকছে জাঙ্কুক। সরাসরি জানলার কাছে গিয়ে দুই হাতে পর্দাগুলো সরিয়ে দিল। দিনের ফকফকা আলোয় পুরো রুমটা ঝকঝক করে উঠল। তে কম্বলের নিচে একটু সেঁটে গিয়ে বলল, আমার কাপড়। থাই গ্লাসটা সরিয়ে দিল জাঙ্কুক। মাথা পিছু ঘুরিয়ে তের দিকে চাইলো। ঠোঁটে পাকা হাসি ঝুলিয়ে চোখে ইশারা করলো, দেখিয়ে দিল বিছানার কাছে আছে। মুখ ফিরিয়ে নিল সে। এক ফালি সোনা রোদ্দুর মেঝেতে এসে পড়েছে। জানলার পাটাতন থেকে কফির মগটা তুলল। গরম মগে ছোট্ট চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। নীল আকাশের বুকে থোকা থোকা মেঘ ভেসে বেড়াচ্ছে দিক বেদিক। কি চমৎকার সুন্দর দৃশ্য, সাথে হাতে গরম কফি। আর একটু গান হলে পকেট থেকে ছোট্ট রিমোটটা বের করে টিপল সে। হালকা ছন্দে মিউজিক সিস্টেমটা বাজতে লাগলো তখন। গানের মিষ্টি মধুর সুরটা চমৎকার লাগছে। চোখ জড়ানো আকাশে নয়ন রাখতেই পিছন থেকে কাশির শব্দ এলো। কফিতে আর একটা চুমুক দিয়ে পিছু ঘুরল সে। সাথে সাথে কফি হাতে হেসে ফেললো জাঙ্কুক। মুচকি হাসিতে আপাত মস্তক চোখ বেড়ালো সে। হালকা বেগুনি রঙের শাড়ি, মোটা পাড়টা টকটকে লাল, চুলগুলো ডান পাশে সিঁথি কেটে আঁচড়ানো, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, ব্লাউজটা অবশ্য লাল। মুক্তনানে তাকিয়ে থাকতে থাকতে কফিটা রেখে দিল জাঙ্কুক। অপলক দৃষ্টিতে হাস্যোজ্জ্বল মুখে ডান হাতটা বাড়িয়ে দিল। তেল লজ্জা মাখানো চোখে জাঙ্কুকের ডান হাতটা আস্তে আস্তে ছুঁলো। আঙুলের ফাঁকে ফাঁকে আঙুল গুজে কাছে এগিয়ে গেল। খোলা জানলা দিয়ে দমকে হাওয়া আসছে। বেপরোয়া হাওয়ার তালে আদুরে গান বাজছে। তেল কোমরটা ধরে জানলার পাটাতনে বসিয়ে দিল। হাত দুটো নিজের গলায় জড়ালো জাঙ্কুক। চোখে চোখ রাখতেই আবারও বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে। জাঙ্কুক হাসি হাসি ঠোঁটে ছন্দ মিলে গান ধরল। আদর মাখানো সুরে গেয়ে উঠল, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে এ
অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে। জাঙ্কুক কোনোদিন আজ করতে দেয়নি, ঘুণাক্ষরে বুঝতে দেয়নি। খুব শান্ত ধীর চতুরতার সাথে প্রতি পদক্ষেপ এগিয়েছে। বুঝতে দেয়নি কেন তাকে সরিয়ে আনা হলো, কেন মা মরা শোকের মধ্যে তাকে থাকতে দিল না, কেন সেদিন রওনা দেওয়ার জন্য অস্থির ছিল, কেন প্রতিমধ্যে দুর্ধর্ষ হামলার শিকার হলো। এত সব প্রশ্নের মুখোমুখি হয়েও জাঙ্কুক চুপচাপ থেকেছে। শক্ত কারণটা বলেনি সে, বলাটা নিজের ভিতর গোপন রেখে সবার কাছে লুকিয়ে গেছে। মোল্লা বাড়িতে আসার পর যেটুকু সময় থেকেছে পুরোপুরি তের সঙ্গ দিয়েছে। তার মধ্যে জঞ্জনের গমন ছিল আকস্মিকভাবে, সেখানে মানুষের হাত ছিল না। প্রকৃতির নিয়মে সে চলে গেছে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। বিপর্যস্ত পরিবেশ থেকে তাকে তুলে আনাটা প্রয়োজন ছিল, কিন্তু অনুমানের বাইরে ছিল রাত 10টায় হামলা। এরম কিছু আগে থেকে আন্দাজ করার ক্ষমতা জাঙ্কুকের ছিল না। সে কাউকে বলেনি, কাউকে জানায়নি। সেই রাতেই সে ফিরেছে। যেহেতু সে জানায়নি, তার মানে এখনো কেউ নজর রাখছে ওর উপর। নিশ্চয়ই মোল্লা বাড়ির পুঙ্খানুপুঙ্খ ঘটনা বিশিষ্ট ব্যক্তির কাছে পৌঁছায়, না হলে এত সূক্ষ্ম হামলার চিন্তা সঠিকভাবে হতো না। ভাগ্য সহায় ছিল, জাঙ্কুক সেদিন মোকাবিলা করতে পেরেছে। কিন্তু আর কত, দফায় দফায় এত কাণ্ড যেন বেড়েই চলেছে, থামার অবকাশ নেই। নাটকীয়ভাবে প্রতিবার বেঁচে গেলেও শেষ পর্যন্ত আশা নেই। কখন কি হবে কেউ জানে না। রাজনৈতিক পালাবদল যখন সঙ্গপঙ্গ, রাজনৈতিক এই পালাবদলে যখন ঢুকে গেছে, তখন লড়াই ছাড়া কোনো উপায় নেই। যত রকম কুকর্ম, অসৎকর্ম, উপপন্থী আছে, এবার সব একযোগে মাঠে নামবে। বিচারের জন্য ফাঁক ফোকর কিছুই থাকবে না, তা অবশ্য আশা করা যায় না। রহস্যের গাছটাকে ছুঁয়ে ফেলেছে জাঙ্কুক। ধীরে ধীরে পাতায় শাখায় ধাবমান হয়ে মাটিস্থ শিকড়ের দিকেও এগিয়ে যাবে। এবার হয় শিকড় যুদ্ধ উপড়ে ফেলবে, নয়তো মূল সহ ভস্ম করে দেবে, কিন্তু এক দণ্ড ছাড় দেবে না সে। জীবনের যে ক্ষতযুক্ত সময় সে কষ্টের সাথে কাটিয়েছে, তার চেয়ে বহুগুণ যন্ত্রণা এবার রোমে রোমে ভোগ করিয়েই ছাড়বে। চতুর্লোভী মানুষের ছায়া খরার মতো ধ্বংস করবে জাঙ্কুক। আর ছাড় নয়, আর ছাড় নয়। মূল হোতা, মূল ব্যক্তিকে ধরার জন্য বদ্ধপরিকর সে। এজন্য সব দিক থেকে রাস্তা ক্লিন করে সামনের দিকে এগোচ্ছে। মাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে, চিকিৎসার অজুহাতে আটকে দিয়েছে সে। সুগারকে খুব ভালোভাবে জব্দ করেছে। দেশের মাটিতে পা ফেলার ফুরসত দেয়নি কাকা। আয়ু যিশু যথেষ্ট মডার্ন। এদিক থেকে বিপদের গন্ধ পেলে তারা নিজেরাই সটকে পড়বে। সুবিন এক ধাপ বেশি চালাক, ঘুড়ির ল্যাটায় হাতে নিয়ে চরকি ঘোরাতে প্রস্তুত। বাকিটা যদি জাঙ্কুক বদলে দেয়, তখন মুখোমুখি রণক্ষেত্র হতে বেশি দেরি নেই। সমুদ্রের বুকে জিহো খুন হয়েছে। জিহো যেখানে বাঘের মতো বড় ভাইকে ভয় পেত, জাঙ্কুকের প্রতিটা কথা মেনে চলতো, সেখানে বেশি জলেতে যাওয়া ঠিক অপ্রত্যাশিত ব্যাপার। কি কারণে জিহো সেদিন জলেতে নামলো? কি এমন ঘটনা ঘটেছিল যা শুনে ওইটুকু ছেলের সমুদ্রের বুকে নেমে পড়ল? ওর নিষ্পাপ কান দুটোতে কিসের বুলি শুনিয়েছিল ওই শকুনের দল? আপনি ঘুমাচ্ছেন না? চিন্তা ভাবনার আক্রোশের দুনিয়া থেকে চোখ ঘোরালো জাঙ্কুক। মুখের উপর ঝুঁকে আছে হাসি মাখা মুখটা, গালে হাত বুলিয়ে তাকিয়ে আছে তে। যেখানে জাঙ্কুকের পুরনো কাহিনী নিয়ে মশগুল হয়ে পড়ে, তখনই সে বিক্ষিপ্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়। অজানা কারণে তার মনটা ক্ষুণ্ণ হয়। ঘাসের উপর শুয়ে আছে জাঙ্কুক, মাথার নিচে তার হাত দুটো পাতা। শটান হয়ে শুয়ে আছে কোয়ার্টারের পিছনের দিকটায়। সেখানে বড় বড় গাছের সুশীতল ছায়ায় প্রাণ জুড়িয়ে যায়। কচি ঘাসের মৃদু মৃদু পরশে মন ঠান্ডা হয়। প্রকৃতির প্রাণ খোলা বাতাসে গরমের রেশটা উবে যায়। শহরের মতো কান জ্বালা রন নেই এখানে। কান পেতে থাকলে পাখির কিচির মিচিরের আওয়াজ শোনা যায়। বাতাসে মিশে আছে মিষ্টি মিষ্টি গন্ধ। জাঙ্কুক চোখ জোড়া পুনরায় বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলে উঠল, না,
ঘুমায়নি। গালে হাত বোলানো থামিয়ে দিল তে। চোখে কৌতূহল টেনে গম্ভীর মুখটার পানে চাইলো। এই সুন্দর মুহূর্তে কেন কর্কশ কণ্ঠে জবাব দিল? কিছুক্ষণ আগে তো সব ঠিকঠাক ছিল। ঘাসের উপর বসে বসে জাঙ্কুকের বুকে আর গালে আদরে হাত বুলিয়ে দিচ্ছিল। কখনো চুলে হাত ডোবাচ্ছিল, কখনো ছুঁয়ে দিচ্ছিল জাঙ্কুকের মুখ। আসল কারণটা জানার জন্য আঁকুপাকু করেছে তার মন। ক্লিন সেভ গালটায় হালকা চাপ দিয়ে বিনীত সুরে বলল, আমাকে বলা যায় না? বললে কি ক্ষতি হবে? এখনো তো চাপ দিয়ে জিজ্ঞেসই করিনি। সবসময় তো না না বলে কথা এড়িয়ে যান। আজ না হয় বলুন, দেখি কতটুকু শুনতে পারি। না বললে তো কিছু বুঝবো না। জাঙ্কুক এক মুহূর্তের জন্য ভাবলো যে কথাগুলো চিন্তা করলে মন মেজাজ খিটখিটে হয়ে যায়, সেগুলো বলার সময় যদি গলা চড়িয়ে ফেলে। না বলাই ভালো। সে তো তের সাথে উচ্চ কণ্ঠে কথা বলে না, যতটা পারে রয়ে শয়ে শান্তভাবে উত্তর দেয়। কিন্তু যে ব্যাপারে ও জানতে চাইছে সেটা এখন বলা সম্ভব না। মাত্র শোকের ছায়া থেকে উঠেছে সে। এখন যদি এসব কথা বলে দেয় তাহলে তো ঘায়ের উপর কড়াঘাত পড়বে। জাঙ্কুক চিন্তা শেষে চোখ দুটো খুলল। যতটা সম্ভব শান্ত হয়ে নির্বল গলায় বলল, তোমাকে বললে ক্ষতি নেই। ক্ষতি তাদের জন্য হয় যারা কথা রাখতে জানে না। তোমাকে তো সবই বলি, লুকানোর কিছুই নেই। আমার কাছে জীবনটা রহস্য খেলা লাগে। কখন কোন দিক দিয়ে জল বয়ে যায় কেউ বলতে পারে না। তুমি এখন আমার বুকে হাত রেখে বসে আছো, আমার পাশে সময় কাটাচ্ছ। এরকম চিন্তা কত বছর করতে পারতাম না। তোমার সাথে না ছিল কোনো যোগাযোগ, না ছিল কথাবার্তা। 6 মাস আগেও আমরা আলাদা আলাদা ছিলাম। 2 বছর আগেও তোমার মা সুস্থ ছিল। 3 বছর আগেও জিওটা বেঁচে ছিল। অথচ আজ দেখো, চোখ খুললেই কেউ নেই। মাত্র কয়েকটা বছরের মধ্যে সুন্দর ছবিটা পাল্টে গেল। আমাদের জীবন কত অদ্ভুত। এখন তো নিজেকে নিয়েও চিন্তা হয়, এই ইহজীবনে আর কতটুকু আয়ু আমার জন্য বরাদ্দ করা আছে আমি জানি না। আর কতদিন চাকরি জীবন করতে পারবো, শেষ পর্যন্ত তোমার পাশে থাকতে পারবো কিনা তাও জানি না। আমরা কত অনিশ্চয়তার সাথে দিন কাটাচ্ছি, তাই না? তে করুণ চোখে তাকিয়ে রইল। গ্রীষ্মের থমথমে প্রকৃতির মতো চোখের পলক যেন পড়ল না। শব্দগুলোর মধ্যে বিষ মাখানো কিছু ছিল, যেটা শোনার পর বাক্য ফুটতে চাইল না। গায়ে থেকে নীরবে হাতটা সরালো তে। কিছুক্ষণ চুপ থেকে বিষাদপন্নভাবে বলল, তবুও তো আমরা আশা রাখি। সব পাওয়া না পাওয়ার হিসেব চুকিয়ে রাতে ঘুমাতে চাই। এটা কোনোদিন ভাবি না আদৌ আমাদের জন্য আগামী কালটা বরাদ্দ আছে কিনা। জানেন, এখনকার দিনে বিচ্ছেদ হওয়াটা সহজ, আলাদা হওয়াটা কোনো ব্যাপারই না। কিন্তু আমার মতো যারা একপাক্ষিক, যাদের ভালোবাসার মর্ম শুধুমাত্র একটা পুরুষের কাছেই শেখা, তাদের ক্ষেত্রে পুনরায় ভালোবাসাটা কোনোদিনও সম্ভব না। অন্য পুরুষের ছোঁয়া, আবার সংসার করা, এসব ভাবলেই মাথাটা ভুবো করে। আমার রুচিটা বোধহয় আদ্যিকালের মতো। মানুষ শুনলে অবাক হবে, হাসবে। এসব কথা তো মানুষকে বলতে পারি না, তারা আমাকে সেকেলে বলে উপাধি দেয়। আপনার কাছে বলতে তো বাধা নেই, মন খুলে সব বলতে পারি। আপনার একটা জিনিস খুব সুন্দর, আপনি মানুষের কথাকে খুব মন দিয়ে শোনেন। আজকাল তো এরকমটা দেখি না। দুটো কথা কারোর কাছে বললে সেও একদিন বিরক্ত হয়ে যায়। দুনিয়াতে কথা শোনার মানুষ কম। সেদিন যদি একগুঁয়েমি করতেন, আমিও যদি রাগ রেখে বিমুখ হয়ে যেতাম, সেদিনের ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আরও পেঁচাতাম, তাহলে বোধহয় আমাদের সম্পর্কটা টিকত না। তখন সকলের মুখে মুখে আমাদের বিচ্ছেদ নিয়ে মুখরোচক ঘটনা শোনা যেত। আপনার চরিত্র নিয়ে নাক সিটকাতো, আমার ভাগ্য নিয়ে অপয়া বলতো, আরও কত কুৎসিত কথা বলতো। কিন্তু ভিতরকার কথা সেটা তো শুধু আমরাই জানি। কিভাবে ছোট ছোট ঘটনা মিলে দ্বন্দ্ব সৃষ্টি হলো, সেই কথা তো আর কেউ জানে না। আমি বড্ড ভুল করেছিলাম জানেন। সম্ভবত সেটার জন্য এতগুলো মাস কষ্ট ভোগ করলাম। আমার উচিত ছিল 2 মিনিট আপনার কাছে বসা, যা যা অভিযোগ ছিল সব আপনাকে বলা। যদি সেই কাজটা করতাম তাহলে আপনিও সব ভুলে চুপচাপ কথাগুলো শুনতেন। আমার সমস্যাটা বুঝতে পারতেন আপনি। আমি সেটা না করে উল্টে আপনাকে দোষারোপ করেছি, যার হিতের বিপরীতে দুজনেই খুব কষ্ট পেয়েছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক, ঠোঁটে মৃদু হাসি, মুখের উপর প্রশান্তিময় ছাপ।
তের চুপচাপ মূর্তিটা মনে পড়ল ওর। এভাবে কথা শোনার জন্য খুব উদ্গ্রীব থাকতো। তে হবে স্পষ্টভাষী বক্তা, জাঙ্কুক হবে মুগ্ধ শ্রোতা। সেই বক্তার সুমধুর কণ্ঠে দিনভর ডুবে থাকবে, শুধু চুপচাপ মনোযোগ দিয়ে শুনবে। জাঙ্কুক বুক ফুলিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে মাথার নিচ থেকে হাতটা বের করলো। তের টান গালে ছুঁয়ে সশব্দে দম ছাড়লো। ঠোঁটে গর্বসূচক হাসি ঠেলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হাতের মুঠোয় করে ছোট্ট একটা চারা গাছ এনেছিলাম। আমার গাছটা বড় হয়ে গেছে। যেদিন আমি বার্ধক্যে পৌঁছে যাব, সেদিন তার প্রতি আমার দায়িত্ব শেষ। তে প্রাণবন্ত ঠোঁটে হাসলো, ইঙ্গিতটা বুঝে গেছে। কর্তব্য নিয়ে হেলাফেলা করে না জাঙ্কুক, যথাযথ পালন করেছে। 3 দিনের ভিতরে তের বোর্ড পাল্টে অন্য বোর্ডে ফিরিয়ে এনেছে। সবটুকু কাজ সম্পন্ন করলো ক্ষমতা জোরে। সুপারিশের ক্ষত পাঠিয়ে দিয়েছিল ঊর্ধ্বতন জায়গায়। যেখানে ঘুষ দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে খাটালো বুদ্ধি। কিছু শক্ত ব্যক্তিদের আওতায় এনে কাজটা করলো জাঙ্কুক। যদিও এই বিশেষ লোকেরা মাঝে মাঝে সাহায্য করে, পুরোপুরি সাহায্যের ব্যাপারে আসে না। যদিও এতে কারোর দোষ নেই, সবাই নিজের গদি আটকাতে ব্যস্ত। ক্ষমতার লোভ কে ছাড়তে চায়, তারা সেই দিক দিয়ে বেশি এগিয়ে। জাঙ্কুক যেহেতু ছোটখাটো ব্যাপার নিয়ে হেড অফিস থেকে সুপারিশ চেয়েছে, তাই কর্তৃপক্ষ সাহায্য করতে বাধ্য ছিল। যেহেতু জাঙ্কুকের হাতে সব কেস গ্রিন সিগন্যাল দিত, তাই কর্তৃপক্ষ দ্বিধা করেনি। কিন্তু এ পন্থা অন্য মেম্বারদের জন্য খাটেনি। এই নিয়ে অন্যান্য সদস্যরা ঈর্ষার চোখে দেখেছে। এটা নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই জাঙ্কুকের। সবকটাকে এক রোখায় টেনে মৃদু টাইট দিলেই কাজ শেষ। জঘন্যভাবে নাকানি চোপানি খাবে। সবার বিরুদ্ধে একটা না একটা জালিয়াতি প্রমাণ আছে। সেটা যদি কার্যালয়ে পাঠানো যায়, তাহলে অনেকের চাকরি নিলামে উঠবে। এদিক দিয়ে জাঙ্কুক স্বচ্ছ ও স্বাভাবিক। কেউ তার সামনে চোখ তুলে তাকায় না, গলার স্বর ঊর্ধ্ব করে না, কোনোরূপ অসভ্য আচরণ দেখায় না। রুলস মোতাবেক কোনো শক্ত কারণ ছাড়া উচ্চ পদস্থ কাউকে হেয় করলে সাথে সাথেই বরখাস্ত। এই নিয়ে মামলা অবধি করতে পারে না, তাই আগ বাড়িয়ে জাঙ্কুককে খেপায় না। খেপাতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে। সব কাগজপত্র ঠিকঠাক করে কোয়ার্টারে ফিরল জাঙ্কুক। গাড়িটা গ্যারেজে রেখে সে ফিরে আসে। দরজার নব মোচড় দিয়ে ভিতরে ঢুকতেই হাসি মুখে ডাকে, এই তে। থমকে দাঁড়ায় সে, ভুরু দুটো একত্র করে চতুর্দিকে তাকায়। সম্পূর্ণ বিস্ময় নিয়ে আবার ডাকতে থাকে, তে, তুমি ঘরে নেই? এই মেয়ে, কোথায় গেছো? চারিদিকে নজর বোলালো সে। তাড়াতাড়ি খাটের উপর ফাইলটা ছুঁড়ে দিল। বারান্দায় উঁকি দিল সে, ওখানেও কেউ নেই। ওয়াশরুম চেক করলো, সেখানেও খালি। পাশের বেডরুমের নবটা মোচড় দিল, রুমে কেউ নেই। এইদিকে লেফট পকেট থেকে মোবাইলটা জানান দিচ্ছে। রিংটনের তীব্র শব্দটা আওয়াজ তুলে চারিদিকটা ছড়াচ্ছে। মনে হচ্ছে দেওয়ালে দেওয়ালে দামামা বাজছে রিংটনের শব্দ। জাঙ্কুক সেই দিকে একদম হুঁশ নেই। তার বুকের ভিতর ধরপড় ধরপড় করছে। এখান থেকে বেরোবার আগে তো সব ঠিকঠাকই ছিল। তেও টেবিলে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। ও কোথায়? ও এখানকার কিছুই জানে না। এখন অবধি কোয়ার্টারের বাইরে নিয়ে যায়নি জাঙ্কুক। 2-1 অফিসারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু তাও ফর্মাল পরিচয়। জাঙ্কুক কারোর সাথে মাখো সম্পর্ক রাখে না। রিংটন বাজতে বাজতে বন্ধ হতেই আবারও বেজে উঠল। সদ্বিত ফিরে পেল জাঙ্কুক। চমক ভাঙার মতো কেঁপে উঠল জাঙ্কুক। পকেটে হাত ঢুকিয়ে ফোনটা কানে চাপলো। ভিতর থেকে কথা বের হচ্ছে না, তবু ঠেলে ঠেলে বলল, হ্যালো। বিপরীত পাশ থেকে জবাব দিল, আমাকে চিনতে পারছেন? সতর্ক হলো জাঙ্কুক। কপালের ভাঁজগুলো আরেকটু কুঁচকে গেল।